তুমিও ঝুলে পড়ো, দেখবে জীবনটা রঙিন হয়ে উঠবে। রাজ একটু লজ্জা পেলেও তা প্রকাশ করলো না। অন্যদিকে ফিরে জামা পড়তে পড়তে বলে, ভাই বাদ দাও তো সব, দেরি হয়ে যাচ্ছে, চলো। এদের ফ্রেন্ডস মহলের আড়ালেও আরেকটা গল্প আছে, ছেলে হারানো এক মায়ের গল্প, যে প্রতিবারের মতো আজও সেই ছোট্ট ছেলের ছবি বুকে নিয়ে কাঁদছে। আমরা রুমে এসে দেখে খাটের একপাশে বসে সেই ছোট্ট ফাহাদের ছবি বুকে নিয়ে কাঁদছে ফারহা। ছবিটা কি সুন্দর হাসি মুখে দাঁড়িয়ে আছে সেই ছোট্ট ফাহাদ। 20 বছর হয়ে গেল আজ, তবুও সেদিনের পর আর একটা নজরের জন্য দেখেনি ছেলেকে। কারা নিয়ে গেছে বা কোথায় হারিয়ে গেছে তা কিছুই জানে না। থানা পুলিশ অনেক কিছু করেও খুঁজে পেল না তাদের ছেলেকে। সেই ঘটনার 20 বছর পার হয়ে গেল। হয়তো সেই ছোট্ট ফাহাদ আজ অনেক বড় হয়ে গেছে, নয়তো আকাশের তারা হয়ে গেছে অনেক আগেই। ফারহাকে দুই হাতে বুকের সাথে জড়িয়ে নিল আবরার। সন্তান হারানোর একজন মাকে সান্ত্বনা দেওয়ার ভাষা তার জানা নেই। সেও তো বাবা, কষ্ট তো তারও হয়। ফারহা আবরারের বুকে মাথা রাখা অবস্থায় বলে, আমার ফাহাদ একদিন ঠিকই ফিরে আসবে। তবে কে সেই ছোটবেলায় হারিয়ে যাওয়া ফাহাদ? রাজ, রুশান, নিবিড়, তুষার, নিলয় এদের ফ্রেন্ডস মহলের কেউ নয় তো? নাকি সেও জড়িয়ে আছে নির্জনের সেই অন্ধকার জগতের মাঝে? আজও ভার্সিটি যায়নি তুষার। রেস্টুরেন্টের টেবিল মুছতে মুছতে খেয়াল করে ফোনটা ভাইব্রেট হচ্ছে। কেউ হয়তো ফোন দিয়েছে। ম্যানেজারের থেকে একটু অনুমতি নিয়ে সাইডে গেল সে। দেখে বাড়ি থেকে ফোন। কল ব্যাক করলে তার ছোট বোন ফোন রিসিভ করে আর বলে, মায়ের ওষুধ শেষ ভাইয়া, ওষুধ কিনতে হবে, তার জন্য কিছু টাকা লাগবে। মায়ের অনেক ওষুধ একসাথে কিনতে হয়, তাই টাকা পয়সাও কম লাগে না। আর মায়ের চিকিৎসার জন্য অনেকদিন ধরেই এখানে ওখানে কাজ করে টাকা জমাচ্ছে সে। ছোট বোনকে বলে, আচ্ছা চিন্তা করিস না, আমি বিকালের মাঝেই ম্যানেজ করে টাকা পাঠিয়ে দিব। আর মাকে একটু ফোনটা দিবি, 2 মিনিট কথা বলি। তুষারের ছোট বোন দৌড়ে মায়ের কাছে ফোনটা নিয়ে গেল। তুষার 1 মিনিট কথা বলতেই ম্যানেজার এসে গালাগালি শুরু করলো তাকে। কাস্টমার সব বসে আছে আর সে এসেছে এখানে ফোন আলাপ করতে। তুষার একটু রকচটা স্বভাবের হলেও এখন সবই সহ্য করতে হচ্ছে তাকে। মাঝে মাঝে নিজের রাগ সামলে রাখার জন্য হলেও কিছুক্ষণ চোখ বন্ধ করে থাকে সে, কারণ এখনো অনেক টাকা জমানো বাকি। কলেজে আসার পর অরিন দৌড়ে এসে রাজকে আলাদা করে একপাশে নিয়ে চলে গেল, কারণ তার কিছু হোমওয়ার্ক বাকি ছিল। প্রাইভেট ভার্সিটি দেখে রেগুলার পড়ার প্রতি গুরুত্বটা বেশি থাকে সব সময়। রাজকে এভাবে নিয়ে যাওয়ায় নিবিড় চুপচাপ দাঁড়িয়ে একটু হেসে গুনগুন করে বলে, পিরিতি কাঁঠালের আটা, লাগলে পরে ছাড়ে না। তখনই নিলয় পেছন থেকে নিবিড়কে ডেকে বলে, দেখ ওই মেয়েটা গতকাল আমাকে চিঠি দিয়েছিল। নিবিড় হেসে বলে, তোর মতো আবুলকেও মেয়েরা চিঠি দেয়? বাহ, দারুণ তো। আরে আমার জন্য না, তুষারের জন্য দিয়েছিল। তুষারকে মনে হয় পছন্দ করে। নিবিড় হেসে বলে, আরে ভাই এটা তো গুড নিউজ। ফেগানির সাথে রিলেশন করে যা তা অভ্যস্ত করেছিল এর আগে, এখন রিয়েল এটা জুটলেই হয়। নিলয় বলে, কিন্তু দোস্ত আমি তো একটা আকাম করে ফেলেছিলাম তখন। নিবিড় বলল, কি? তুষার যে একটা মেয়ের সাথে টাঙ্কি মারতে গিয়ে মার খেয়ে এসেছিল, ওটা আমি ওই মেয়েকে বলে দিয়েছিলাম। এরপর সে আমার চিঠিটা নিয়ে নিল আর বলল, শালার লুচ্চার দল। নিবিড় এবার কোমরে হাত দিয়ে বলে, তুই শালা সবসময় তুষারকেই ভাস দিতে পারস। তুষার যদি কখনো এসব জানতে পারে তোর কপালে কি আছে তুই নিজেও জানিস না। তখন রাত্রিবেলা ওই দিন লোকগুলো ধরে আনার পর থেকে অত্যাচার করে চলেছে, কিন্তু এখনো মুখ খুলতে পারেনি তাদের। গা বেয়ে কয়েক ফোঁটা রক্ত গড়িয়ে মেঝেতে আছড়ে পড়লো, তবুও টু শব্দ করছে না তারা। রুশানও কম নয়। ইশারা দিতেই একজন লোক এসে একটা প্লেট রেখে গেল, যেটাতে ছিল ছোট ছোট অনেক কাচের গুঁড়ো। কেউ মুঠোয় নিয়ে চাপ দিলে টপ টপ করে রক্ত গড়িয়ে পড়বে এমন। রুশান তাদের 3 জনের সামনে মুখ নিয়ে বলে, তোদের আগেও এখানে কয়েকজন এসেছে, কেউই বেঁচে বের হতে পারেনি এখান থেকে। এখন তোদেরকেও সেই 2টা অপশন দিচ্ছি। অপশন নাম্বার 1, যা যা জানতে চাইছি সকল তথ্য দিয়ে আমাদের হেল্প করবি আর শত শত মানুষের জীবন বাঁচবে এতে, আর তোরাও মুক্তি পেয়ে যাবি। অপশন নাম্বার 2, সামনে থাকা এই কাঁচের গুঁড়োগুলো এখন খেতে হবে তোদের। এগুলো খাবি আর মৃত্যুর যন্ত্রণায় কাতরাবি। এখন অপশন বেছে নেওয়া দায়িত্ব তোদের। 1 মিনিট সময় দিলাম 3 জনকে। 1 মিনিট পার হলো, 2 মিনিট পার হলো, 3 মিনিট পার হয়ে গেল, এখনো কেউ মুখ খোলেনি একটুও। রুশান রাগে টেবিলে থাপ্পড় দিয়ে উঠে দাঁড়িয়ে যায় আর ইশারা করলেই কয়েকজন এগিয়ে এসে ওই 3 জনের মাঝে একজনকে খুলে নেয় আর বাকি 2 জনের সামনে গাল টিপে হা করিয়ে কাচের গুঁড়োগুলো খাওয়াতে লাগলো। লোকটা ছটফট করছে আর বাকি 2 জন তাকিয়ে আছে তার দিকে। তাকে খাওয়ানোর পর ছেড়ে দিতেই মেঝেতে পড়ে ধাপড়াতে লাগলো সে। গাল দিয়ে পাইপের মতো রক্ত বের হতে লাগলো। সেই রক্তে ফ্লোরে ভেসে তার লাল রং ধারণ করেছে। রুশান এবার বাকি 2 জনের দিকে তাকালে দেখে তারা এখনো নিশ্চুপ। রুশান কপালে হাত দিয়ে বলে, তোরা কি মাটির তৈরি ভাই? জীবন চলে যাচ্ছে তোদের, আর তোদের বসের তো এতে একটুও ক্ষতি হবে না। যা যাচ্ছে তোদেরই যাচ্ছে, তাহলে কেন ওর জন্য নিজেদেরকে এভাবে বলে দিচ্ছিস তোরা? আরে নিজের ভালো তো পাগলেও বুঝে। কিছুক্ষণ পর তো তোদেরও অবস্থাও এর মতোই হবে, ভয় করছে না একটুও? লোক দুটো এখনো চুপ করে বসে আছে পাথরের ন্যায়।